আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিওটা একটু সিরিয়াস ভিডিও হচ্ছে। আজকে হাসি তামাশা হবে না, বা আজকে কোনো রকম ওই মশলাপাতি মিশিয়ে রঙ্গ তামাশা করতে বসবো না। আজকে একটু কমপ্লেক্সিটিটাই বেশি থাকবে। ভিডিওটা জটিল, কারণ অনেকগুলো ঘটনা আজকে একত্রিত করে একটা সূত্রে আমি গাঁথার চেষ্টা করব। অর্থাৎ আমার আজকের ভিডিওর ঘটনাগুলো এমনভাবে সিকোয়েন্স করা থাকবে দর্শক, আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। বাট যদি না বুঝেন, আপনাদের কাছে অনেক জটিল মনে হতে পারে, কারণ আজকের ঘটনাটা আগেই বলে দিলাম যথেষ্ট সিরিয়াস। আপনারা হয়তো তিশার ভিডিওটা দেখেছেন। তিশা আগুন জ্বালার একটা ভিডিও দিয়েছে এবং সে একটা লাইন বলেছে, এই যে আগুন জ্বালিয়ে দিলাম, আমি তো জ্বালিয়ে দিয়েছি, আরও জ্বলার কথা, এত জ্বলছে না কেন? অকপটে তিশা স্বীকার করেই নিয়েছে আগুনটা তিশাই জ্বালিয়েছে এবং পিছনে বসে জ্বালিয়েছে, এবং সে আশা করেছিল দাউ দাউ করে বুকের ভিতর হয়তো আরও আগুন জ্বলবে। এত কম কেন আগুন জ্বলছে? তার ধারণা ছিল আগুনের জ্বলে ছারখার হয়ে যাওয়ার কথা ছিল। কাকে বলছে তিশা? কজন মানুষ বুঝতে পেরেছেন? আপনাদেরকে বলছে? দর্শকদেরকে বলছে? না, আমাকে বলছে অল্প অল্প, বাট পুরোটাই বলেছে শারমিনের মাকে, আর হালকা পাতলা শারমিনকে। তিশা শারমিনের মায়ের বুকে আগুন জ্বালিয়ে এত খুশি কেন যে সে এখন বকুল ফুল গানে ড্যান্স করছে? কেন তিশা এতদিন ধরে অপেক্ষায় ছিল শারমিনের মায়ের বুকে আগুন জ্বালাবে? কেন? কারণটা কি? এই ঘটনার উত্তর যদি আমি আজকে আপনাদেরকে বলতে চাই, তাহলে অনেকগুলো ঘটনা একত্রে যোগ করতে হবে। এই জন্য বলেছি আজকে আমি এইটার উত্তরই আপনাদেরকে দিব। আপনাদেরকে দূরে কোথাও যেতে হবে না, আমার ভিডিও মনোযোগ দিয়ে শুনলে প্রত্যেকটা ঘটনার লিঙ্ক এই এক ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন, এবং আমি সুন্দর মতো আপনাদেরকে বুঝিয়ে দিব যে আসলে তিশার মোটিভ কী ছিল, আর কেন আজকে এত বছর পর তিশা শারমিনের মায়ের বুকে আগুন ধরিয়ে শান্তি পাচ্ছে। ঘটনাটা কি, কারণটা কি, কিভাবে সূত্রপাত, আর কিভাবে এন্ডিং। যদি সব কিছু ডিটেলস জানতে চান, পুরো ভিডিওটা দেখবেন, কোনো ঘটনা অবশ্যই মিস করবেন না। আমি আগেই বলছি ভিডিওটা একটু জটিল হবে। এই জটিল ভিডিওর যদি আবার আপনারা স্কিপ করেন, টানাটানি করেন, তাহলে ভাই যদি না বুঝেন সেটা দায়ভার কিন্তু আমার না। সো বেশি কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিবেন, আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। দর্শক, ভিডিও শুরুতে 10 সেকেন্ড একটু সময় নিয়ে নিচ্ছে আপনাদের কাছ থেকে একটা কথা বলার জন্য। আমার ভালোবাসার যারা মানুষরা আছেন, যারা আমার ভিডিও রেগুলার পছন্দ করেন, যারা আমাকে অ্যাপ্রিসিয়েট করেন, যারা আমাকে ইন্সপায়ার করেন, যারা আমার ভিডিও দেখে লাইক দিয়ে যান, যারা অপেক্ষায় থাকেন, তাদের মধ্যে ম্যাক্সিমাম দর্শক আমাকে ইদানিকালে কমেন্ট করছেন, ভাইয়া দিনে পারলে 2টা ভিডিও দিয়েন বা আর একটু বেশি দিয়েন। তো তাদের উদ্দেশ্যে বলে দিই দর্শক, আমি কিন্তু একটা ভিডিও দর্শক দিতে হিমশিম খেয়ে যাই, একটাই ঠিক মতো দিতে পারি না। 2টা তো আমি কল্পনাতেও করি না যে আমি 2টা ভিডিও দিব। এটা আমি কখনো ঘুমের ঘরে স্বপ্নতেও দেখি না, বা স্বপ্নতেও কল্পনা করি যে আমি একদিনে 2টা ভিডিও দিচ্ছি। বা আমার অলরেডি আরেকটা চ্যানেল আছে, আপনারা জানেন, আনরিভিলড সিক্রেট। আমি চাইলেই কিন্তু সেটাতে ভিডিও দিতে পারি। বাট দর্শক, একটা জিনিস কি, সময় গেলে কিন্তু সাধন হয় না। সময় কিন্তু কোটি টাকা দিয়েও পাওয়া যায় না, যারা চলে যায়। সো মানুষের কিন্তু আরও কাজ থাকে, কর্মব্যস্ত জীবন থাকে, প্রত্যেকটা মানুষের একটা পার্সোনাল লাইফ থাকে। সো সব কিছু মিলে আমার কাছে এই একটা ভিডিও দেওয়াটাই আমার কাছে অনেক হার্ড একটা টাস্ক মনে হয়। তারপর চেষ্টা করি একটা ভিডিও একটু নিয়ম মাফিক দেওয়ার জন্য, তারপরে সবসময় পারি না। সো আমার পক্ষে মনে হয় না দর্শক কোনো দিন আমি কল্পনাতেও আনি 2টা ভিডিও দিব। সো 2টা ভিডিও তো আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না, যেটা আমি কল্পনাতেও আনি না, কল্পনাতেও আনি না। সো সেই আশাটা আমার কাছ থেকে না করে ভালো যে 2টা ভিডিও দিতে পারবো। সো যারা একটু মনক্ষুণ্ণ করছেন আমার কথা শুনে, বলবো এতটুকু দর্শক, আসলে কি মিষ্টি বেশি খেলে কিন্তু ভালো লাগে না। যখন মিষ্টির পরিমাণটা মাত্রাতিরিক্ত হয়ে যায়, তখন কিন্তু মিষ্টি অনেকদিন মনে হয় যে না খেয়ে থাকি। তখন একটু ভ্যারাইটিস নিয়ে আসি, ঝাল নিয়ে আসি। কিন্তু যদি আপনি অল্প অল্প করে মিষ্টি খান, তেমনি খেতে ভালো লাগছে। সো আমার ভিডিওটা না হয় আপনারা অল্প অল্পই দেখুন দর্শক, দিনে একটা করে দিচ্ছি, একটা লিমিটেড একটা ফিক্সড টাইমে আপনাদের জন্য। এটা আমি সবসময় চেষ্টা করে থাকি একটা নির্দিষ্ট সময় দেওয়ার জন্য। কারণ কি, কারণ এতে করে যেটা হয়, কোনো একটা সময় যদি আমি ভিডিও না দিই, ধরুন 7টা বা 7:30 বাজলো, আপনারা দেখলেন ঘড়ির কাটায় এই সময় তো তারকাদের ভাই ভিডিও দেয়, কেন আজকে দিল না? তখন আপনারা একবার হলে কিন্তু আমার বাসাতে ভ্রমণ করবেন, আচ্ছা আজকে কি ভাই ভিডিও দিয়েছে, আপনাদের মাথায় থাকবে কিন্তু যে আচ্ছা ভাই তো এই সময় ভিডিও দেয়।
কিন্তু যদি আমি একদিন দিয়ে 3টায়, একদিন দিয়ে 4টায়, একদিন দিয়ে 10টায়, আপনারা কিন্তু এক্সপেকটেশন রাখবেন না যে আজকে এই সময় একটা ভিডিও দিতে পারে বা না দিতে পারে। তো আপনারা কিন্তু আমার চ্যানেল কোনো ভিজিট করবেন না। কিন্তু সবসময় একটা ফিক্সড টাইমে ভিডিও দিলে, কোনো একটা সময় না দিলে আপনারা কিন্তু আমার খোঁজ করতে আসেন, ভাই আজকে ভিডিও দিবেন না। সেই জিনিসটা কিন্তু অনেক ভালো লাগে যে না, আপনারা আমার খোঁজ রাখেন। সেই জন্য এই কিছু জিনিস সাইকোলজি বুঝে কিন্তু আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি, যে একটা নির্দিষ্ট সময় সবসময় দেই। আর এখন যেহেতু শীতকাল দর্শক, আপনারা জানেন যে এশার আজানটা একটু আগে হয়ে যায়, 7:45-7টার দিকে। এই জন্য টাইমিংটা একটু কিন্তু আমি সবসময় একটু আগে পিছিয়ে করি। এই জাস্ট সবসময় আমি 7টা থেকে 8টার ভেতরে টাইমিংটাকে রাখি, কারণ দর্শক নামাজটাও তো আগে মানুষের ঠিক রাখতে হবে। যদি আমি আজানের সময় ভিডিও দিই, এর চাইতে তো বড় খারাপ কাজ আমি মনে হয় না যে করবো। এই জন্য আমি আজানটাকে ঠিক রেখে, যে আজানের সময় যেন আমার ভিডিও কোলাবোরেট না করে ফেলে বা লিঙ্ক না হয়ে যায়, এই জন্য একটু আধা ঘন্টা এদিক সেদিক করে রাখি সবসময়। বাট এবারে 7টা থেকে 8টার মধ্যে আমার ভিডিওটা আমি সবসময় ছেড়ে দিই। যাই হোক দর্শক, যেগুলো বললাম সেগুলো অফ টপিক, বাট মেইন যে কথাটা আমার আজকে ভিডিও বললাম, সেই জটিল বিষয়টা আজকে একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি। তিশা যে ভিডিওটা দিয়েছে, খুব ছোট্ট করে ব্রিফলি বলে দিয়ে কী বলেছে। তিশা, সাবিনা, মিম তারা একটা এখন রিসোর্টে আছে, আপনারা জানেন, অনেক হাজার টাকা খরচ করে এখানে আছে। আসলে কত হাজার টাকা সেটা একটা দর্শক আপু আমাকে কমেন্ট করে জানিয়েছেন, সময় থাকলে আমি সেই কমেন্ট অবশ্যই পড়ে শোনাবো। এখন কথা হচ্ছে দর্শক, তিশারা রিসোর্টে গিয়েছে, এই রিসোর্টে বসে তারা রাত্রে বসে আছে। এখন আমি ভেবেছি হয়তো যে এখন যেহেতু হালকা হালকা শীত পড়ছে, ফ্রিজ হচ্ছে, ভালো লাগছে, একটা সুন্দর আবহাওয়া, আমি ভেবেছি কি হয়তো তিশারের পেছনে আগুনটাকে জ্বালিয়েছে, হয়তো বোম ফায়ার করছে। মানে থাকে না যে অনেকে আমরা বাংলাতে যেটাকে বলি আগুন পোহানো, যে একটা জায়গায় আগুন জ্বালিয়ে তারপর হাতটা দিয়ে মানুষ আগুন পোহায়, শরীর একটু গরম করে, আমি হয়তো এরকম টাইপের কিছু আয়োজন করছে। বাট আমি বুঝতে পারিনি ওই জিনিসটা দিয়ে সে কোনো একটা মানুষকে উত্তর দিচ্ছে। যখন ভিডিওটা শুনলাম তখন স্পষ্ট হলো। তিশা বলেছে, আগুন জ্বালিয়ে দিয়েছি, আগুন তো আরও বেশি দাউ দাউ করে জ্বলার কথা, একটু কম জ্বলছে মনে ভাই, একটু আগুন লাগিয়ে দেন, আর একটু জ্বলতে দেন। তো তিশা এইভাবে করে কথা বলছিল। অর্থগুলো হয়তো অনেকে বুঝেননি, হয়তো অনেকে ভাবছেন কাকে বলতে পারে, শারমিনদেরকে। আচ্ছা, শারমিনদেরকে বলেছে, কিন্তু স্পেসিফিক কাকে বলেছে? শারমিনের মাকে বলেছে। দেখুন, এত বড় একটা মুরব্বী মানুষের সাথে তিশার মানে এই যে একটা কনভারসেশন, এটা কিভাবে হচ্ছে, কতটা বখাটে টাইপ কনভারসেশন, এটা মুরব্বী মানুষকে তিশা কিভাবে করে বলছে। কারণ আপনারা বলতে পারেন, ভাই এই যে আপনি এই কথাটা বললেন যে শারমিনের মাকে বলেছে তিশা, এত ওভার কনফিডেন্টলি আপনি কিভাবে বললেন? তার কারণ আপনারা আগামী 10-15 মিনিটে পেয়ে যাবেন, যখন আমার কথাগুলো শুনবেন মনোযোগ দিয়ে। আর এর মধ্যে তিশা আবার আরেকটা কথা লেজ লাগিয়েছে, তাদের ভাষায় লেঞ্জুর, আর আমার ভাষায় লেজ। লেজটা ছিল কুসংস্কার। তিশা একটা লাইন বলেছে, আর যারা কুসংস্কারে বিশ্বাস করেন তাদেরকে আর কিছু বলার নাই। এই লাইনটা তিশা আমাকে বলেছে, কেন বলেছে সেটাও আমি ব্যাখ্যা করে দিব। সো আজকে কিন্তু ধামাধাম ভিডিও হতে যাচ্ছে। তো ঘটনাটা বলি দর্শক, তিশা এই কথার ভিত্তিতে আমি এখন চলে যাবো অতীতে। তিশা কেন এই কথাটা বলেছে, ঘটনার প্রেক্ষাপটটা কি। দর্শক চলুন আমরা 2022 সাল 23 সালের দিকে চলে যাই একটু, যখন বাবু ব্যাচেলার ছিল, বাবু একা একা ছিল। মনে পড়ে কি ঘটনা? বাবুকে তিশা তাদের ম্যাক্সিমাম সময় কাজে ব্যবহার করত। বাবু যখন নতুন নতুন চ্যানেল খুলেছিল, বাবু খাইসো, ওই চ্যানেলটার প্রমোশনের জন্য বাবু কিন্তু প্রায় সময় তিশাদের সাথে একটু মেলামেশা করতে আসতো, কারণ তিশা জানতো মানে বাবু যদি তাদের বাসায় ভিডিও করতে আসে, বাবু চ্যানেল গ্রো হয়ে যাবে। তো বাবুকে ফ্রি কেন চ্যানেল গ্রো করিয়ে দিবে। আর বাবু তো অবশ্যই একটু বুঝতে পারছেন দর্শক, একটু অকর্মার ঢেকি, কাজকর্ম করতে চায় না, একটা চ্যানেল খুলেছে, সে চাচ্ছে তার চ্যানেল একটু গ্রো করুক, গ্রো করলে সে তার চ্যানেলটা দিয়ে একটু কিছু করে খেতে পারবে, যেহেতু ব্যাচেলার মানুষ, তার চ্যানেল দিয়ে তার হাত খরচটা হয়ে যাবে। এই জন্য বাবু যেটা করেছে, তিশাদের বাসাতে প্রায় সময় যেত, মিমদের বাসায় যেত, গিয়ে সে তাদের সাথে থাকতো আর ভিডিও করতো, যাতে তার চ্যানেলটাতে একটা মানে একটু প্রমোশন হয়ে যায়। তো হচ্ছিল, ভিউ হচ্ছিল, কিন্তু প্রতিদিনে বাবুকে কিন্তু একটা চড়া মূল্য দিতে হতো। টাকা পয়সা না, চড়া মূল্য দিতে হতো শারীরিক শ্রম দিয়ে। কীরকম আপনাদের খেয়াল আছে হয়তো, তিশা সে কিন্তু পুরো পরিবার নিয়ে বরিশালে গিয়েছিল। কার বাসায় জানেন? ওই যে সালমানের মায়ের বাসায়, মনে আছে হয়তো। তো সেখানে যে এতগুলো গাট্টি বস্তা টানার দায়িত্ব ছিল, ব্যাগ টানার দায়িত্ব ছিল, কার উপর ছিল? হ্যাঁ, বাবুর উপর। মনে আছে আপনাদের অনেকের হয়তো। বাবু সেই দায়িত্বটা নিয়েছিল। তিশাদের সবার ব্যাগ টেনে টেনে সে বরিশালে নিয়ে গিয়েছিল। সেখানে গিয়ে বেচারার পাটাও ভেঙে যায়, পা মুচকে পড়ে যায়, তখন কিন্তু সে আর তার ব্যাগ টানতে পারে না, তখন তাকে মানুষের আবার টেনে টেনে আনা লেগেছে। শুধু তাই না,
এছাড়া অনেক জায়গাতে তারা গিয়েছিল, বিভিন্ন ঢাকার বাইরে ট্যুরে গিয়েছিল, ঢাকাতে যখন এখানে সেখানে গিয়েছিল তখন সব জায়গায় কিন্তু বাবুই তাদের ব্যাগ টানাটানির দায়িত্বে ছিল, মানে বাবু ছিল তাদের পার্সোনাল সেক্রেটারি, বাট বলতে পারেন কেয়ারটেকার, যে তার সবসময় ব্যাগ টানাটানি করতো, এটা ছিল বাবুর কাজ। ঠিক আছে, এটা দারোয়ানের কাজের দায়িত্বে ছিল বাবু। আর বাপ্পি তো একবার মুখ ফসকে বলেছিল বাবু নাকি চরম একটা ভাদাইম্মা ছেলে, কোনো কাজকর্ম করে না, মানে কোনো সম্মান বাবুকে দেওয়া হতো না। এমনকি তিশাখালি তাদেরকে দিয়ে তাদের স্বার্থ হাসিল করতো বাবুদেরকে দিয়ে, এমনকি বাবু যে তাদের বাসায় আসতো কোনো খাবার দাবারও খেতে দিত না, পদ্মা চড়ে যেত, তাদের যেটা ডাইনিং রুম সেখানেও বাবুকে কোনোদিন খেতে বসায়নি। শারমিনার বাবু যখন আসতো তাদের সামনে তাদের খাবার সরিয়ে রাখতো, এই ছিল তিশাদের অবস্থা, কোনো মূল্যায়ন করতো না তাদেরকে। ঠিক আছে, তো বাবু তার নিজের চ্যানেলের প্রমোশনের জন্য তিশাদের বাসে গিয়ে কামলা খেটে আসতো, ব্যাগট্যাগ টেনে দিয়ে আসতো শুধুমাত্র তার চ্যানেলের প্রমোশনের জন্য। কিন্তু এই যে দেখুন, তিশার কিন্তু উপকার হতো, কারণ এই যে কুলির কাজ করা হতো বাবুকে দিয়ে, তিশার একটু উপকার হতো, কোনো টাকা পয়সা তো দেওয়া লাগতো না বাবুকে, তো তিশার অনেক উপকার হতো। এই যে উপকারটা হতো, এই উপকারের মধ্যে পানিটা কে ঢেলে দিয়েছে বলতে পারেন? কেউ বলতে পারবেন না, আমি জানি। এই জন্য তো আমার ভিডিওটা দেওয়া, আসল সত্যগুলোকে জানিয়ে দেওয়ার জন্য। তিশাদের সুখের মধ্যে, এই শান্তির মধ্যে পানিটা ঢেলে দিয়েছিল বাবুর বাবা। মনে নেই আপনাদের হয়তো অনেকের, আর সিঙ্গেল কয়েকজন মনে থাকলেও থাকতে পারে। বাবুর বাবা যখন মালয়েশিয়া থেকে দেশে চলে আসে, আপনাদের হয়তো মনে আছে সেই ভিডিওটার কথা, অনেক গিফট টিফট এনেছে, দেখাচ্ছিল, হ্যাঁ, ওই সময়ের কথা আর কি। তো বাবুর বাবা যখন ঢাকায় আসে, আসার পর সে যখন সব কিছু দেখে, জানতে পারে, সে স্ট্রেট ফরওয়ার্ড বাবুকে একটা ধাক্কা দিয়ে দেয় যে ইন ফিউচার সে যখন দেশে এসেছে, বাবু যেন সিঙ্গেল কোনো দিন তিশাদের সাথে মেলামেশা না করে। শুধু মেলামেশা তো দূরের কথা, দরকার হলে বাবুর যেন চ্যানেলও না চালায়, চ্যানেলে কোনো প্রমোশন লাগবে না, বাবুর বাপ বাবুকে হাত খরচ দিবে। বাবুকে যখন নিষেধ করা হয়েছিল, বাবু বলেছিল আমার চ্যানেল প্রমোশন হলে আমি কীভাবে চলবো, আমার তো হাত খরচ লাগবে, তখন বাবুর বাপ বলেছিল আমি দিব, আমি দিব, তারপরে তিশাদের সাথে মেশা যাবে না। তো যাই হোক, এখন কিছু মানুষ বলতে পারেন যে ভাই আপনি তো কিছু কথা এক্সট্রা বলে দিচ্ছেন, যে বাবুর বাবা এগুলো বলেছে, আপনি জানলেন কিভাবে? প্রশ্ন আসতেই পারে দর্শক, আমি সব কথার সাথে কিন্তু আপনাদের মনে যে প্রশ্নটা অ্যারাইজ হয় সেটারও উত্তরটা আমি সাথে সাথে দিয়েছি, যাতে করে আপনাদের কোনো মনে কনফিউশন না থাকে। যারা ভাবছেন যে আমি এত কথা কীভাবে জানি, সো তাদেরকে একটা উত্তর দিয়ে দিব, অলওয়েজ যে উত্তরটা দেই। এই যে এতদিন যে ভিডিও দিয়েছি, কোনো কথা মিথ্যা প্রমাণ করতে পেরেছেন কি? সো আমি যখন কথা বলছি দর্শক, আমি কিন্তু স্টাডি করে এসেছি, হোমওয়ার্ক করে এসেছি, এবং ঘটনা জেনেই এসেছি, এবং সেটা কিভাবে জানতে পারছি এখন, এখন কিন্তু সেটার সোর্স আমার কাছে অনেক আছে। এখন কিন্তু অনেকভাবেই সোর্স আমার কাছে আসছে, জানছি, খুব অনেক কিছু জেনে যাচ্ছি দর্শক, যেগুলোর অনেক কিছু এখন জানানোর মতো না। সময় আসলে সব কিছু একটা একটা করে জানতে পারবেন। এখন এমন একটা সময় যাচ্ছে, আমি ইনফরমেশন যদি জানতে নাও চাই, ঘুমের মধ্যে আমাকে মানুষ ইনফরমেশন এসে জানিয়ে যাচ্ছে, এত ইজিলি ইনফরমেশান আমার কাছে চলে আসছে, যেটা এত বছরও হয়নি। কেন যে এমন হচ্ছে আমি নিজেও জানি না, এত ইনফরমেশান আমার কাছে আসছে দর্শক চারিদিক থেকে। যাই হোক, সেগুলো পরে বলবো কীভাবে আসছে। কোনো এক সময় অবশ্যই যদি আমি ইউটিউব আর না চালাই, বা ধরুন ইউটিউব থেকে বিদায় নিব, কোন এক সবসময় তো থাকবো না অবশ্যই, সেই দিন আমি অবশ্যই আপনাদেরকে গল্পটা জানিয়ে যাব, কিভাবে এত বছর আমি ইনফরমেশান পেয়েছি, কে আমাকে এগুলো জানিয়েছে, সেই সময় জানিয়ে যাব। আপাতত সেটা সিক্রেটই থাক। তো যাই হোক দর্শক, তো বাবুর বাবা বাবুকে নিষেধ করে দেয়, সেই জন্য তিশাদের সাথে তার না মেশে। তো বাবু তারপরে আর তাদের সাথে মেশেনি, সেটারও কিছু প্রমাণ দিয়ে দিই। আপনাদের মনে আছে যে 2024 সালে তিশারা কিন্তু, সরি দর্শক 24 সাল ভুল বলছি, 23 সালে, গত বছর তিশারা যখন প্রথম যখন তারা পাবনাতে যায়, আপনাদের মনে আছে হয়তো, তিশারা যখন পাবনায় যাচ্ছিল, শিফট হয়ে ঢাকা থেকে শিফট হয়ে গিয়েছিল পাবনায়, তখন কিন্তু তারা একটা মানুষকে অনেক খোঁজ করেছিল, অনেকবার ফোন দিচ্ছিল, অনেকবার ডাকাটাকি করছিল একটা মানুষকে, সেটা ছিল বাবু। যে বাবু যেন তাদের এই ব্যাগ গাড়টি যেন একটু মানে বস্তাপাটি বেঁধে যেন পাবনাতে তাদেরকে পৌঁছে দিয়ে আসে, কারণ ওই সময়তে বাপ্পি একা পুরুষ ছিল, তিশা একদম পায়ের উপর পা উঠিয়ে বসেছিল, তাবিয়া বাচ্চা মানুষ, তান বাচ্চা মানুষ, তানজিলা মহিলা মানুষ, হ্যাঁ। তো তারা তো কোনো ঘরে কাজকাম করছিল না, বাপ্পির উপর খুব চাপ পড়ে যাচ্ছিল, বাপ্পি একা হাতে সব কাজ করছিল, তার যত কিছু সব একা সে বক্সিং করছিল। ওই সময় বাপ্পি অনেক করে বাবুকে ডেকেছিল, বাবু রেসপন্স করেনি। তিশা বাবুকে ডেকেছিল, বাবু রেসপন্স করেনি, বাবু টোটালি ইগনোর করছিল, অ্যাভয়েড করছিল, সে যাবে না তিশা যাবে, কারণ বাবু জানে সে একবার যাওয়া মাত্রই তাকে এই সমস্ত কামলাগিরির কাজে লাগিয়ে দিবে। আর বাবু যদিও যেতে চায়, তার বাবা তাকে যেতে নিষেধ করে দিয়েছে, তো বাবু চাইলেও আর সেখানে যেতে পারছিল না। এরপর থেকে তিশার মনে একটা ক্ষোভ জন্মায় যে বাবুর বাপ আর বাবুর মা বাবুকে এভাবে করে আটকে রেখেছে তাদের সাথে মিলেমিশা করার থেকে। আসলে সেটা আজকে না দর্শক,
বাবুদের পরিবারের সাথে তিশাদের সমস্যা বা সম্পর্ক খারাপ আর অনেক বছর আগে থেকে। এই কারণে কিন্তু বাবু আর শারমিনের কোনো মূল্যায়ন করতো না তিশারা, এবং এই সম্পর্কটা খারাপ হয়েছে বাবুর বাবা মানে তিশার চাচা আর তিশার বাবা এই দুজনের সম্পর্কের জেদ ধরে। তারা কিন্তু দুজনের সাথে মেলামেশা করতো না, তাদের জায়গা জমি নিয়ে অনেক লম্বা সময় ধরে কিন্তু ক্রাইসিস চলছিল, দুই পরিবারের মধ্যে ঝামেলা চলছিল জায়গা জমি নিয়ে, আপনারা জানেন হয়তো। তো সব কিছু মিলিয়ে ওই গত বছরের ওই ঘটনার পর তিশার মনে বাবুকে নিয়ে একটা ক্ষোভ জন্মে যায় যে বাবু কেন তাদেরকে হেল্প করতে আসলো না। তিশা কিন্তু প্রচণ্ড জেদি এই জায়গাগুলোতে, আপনারা জানেন তিশার মনে যদি কোনো একটা জিনিস জেদ চাপে, সে তার নিজের ক্ষতি করে হলেও ওই অপোজিট মানুষের একটা রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করে। এটা একটা খুবই খারাপ জেদ, তিশার এই একটা ছিটকা জেদ কিন্তু অনেক দিক থেকে খারাপ। তো তিশার মনে এই একটা জেদ চাপে সে বাবুকে দেখে নেবে যে বাবু সেবার তাদেরকে হেল্প করতে আসেনি, বস্তা বাটিয়ে টানাটানি করতে। তো পরবর্তীতে যেটা হয়, তিশারা বাপ্পি একা হাতেই বাসা বদলায়, পাবনা চলে যায়, বাবুর সাথে তাদের আর মেলামেশা হয় না। কিন্তু পরবর্তীতে যেটা হয়, তখন ওই সময় থেকেই মিমের সাথে বাবুর একটা আলাদা গোপন সম্পর্ক শুরু হতে থাকে আস্তে আস্তে। কারণ আপনারা জানেন যে মিম এদিক সেদিক যাওয়া আসা করে, বাবুর সাথে বাবুকে নিয়ে যায়, বাবুকে নিয়ে আসে, এগুলো আসলে তাদের তিন বোনের আগের থেকে একটা প্রি প্ল্যান করার চাল ছিল। যেহেতু বাবুকে এমন করছে, বাবুকে তো তাদের পরিবারের সব কাজে লাগে, একটা পুরুষ মানুষ, তাদের ঘরে পুরুষ মানুষের অভাব। তো যদি বাবুকে হাত করা যায়, বাবুকে তো অনেক কাজকর্মই করানো যাবে, কামলা খাটানো যাবে, বাবুকে এই সমস্ত কাজে লাগে, তারা জানে। তো মিমকে বাবুর পেছনে লেলিয়ে দেওয়া হয়েছে যে মিম যদি কোনোভাবে বাবুকে তার আন্ডারে নিয়ে আসতে পারে তাহলে বাবু তাদের পরিবারের হয়ে যাবে, এবং সেটা আনার দায়িত্ব একটাই ছিল, মিমের বিয়ে করা। এখন বাবুকে বিয়ে করাবে কিভাবে? বাবুর বাবা জীবিত থাকাকালীন বাবু তো মিমের সাথে কথাই বলবে না। তখন কি হলো? তখন পর্যন্ত কিছু হয়নি, রেজাল্ট 0 ছিল। কিন্তু কপালের যদি নির্মম পরিহাস লেখা থাকে, আমাদের হাতে করার কিছুই থাকে না। বাবুর বাবা মারা যায়, আপনারা জানেন, সেটা একটা মানে হঠাৎ করেই যায়। ওই সময় কিন্তু বাবু মিমের সাথে মোটামুটি বলতে পারেন একটু ঘনিষ্ঠ হয়ে যাচ্ছিল। দেখবেন ওই সময় তানজিলের বিয়েতে বাবু কিন্তু মিমের সাথে খুব ঘনিষ্ঠভাবেই ছিল, মিমের সাথে ঘোরাঘুরি করছিল। তখনই কিন্তু বাবুর উপর একটা ডোমিনেন্ট মানে অলরেডি মিমে শুরু হয়ে গিয়েছিল। বাবুর বাবা যখন মারা যায় সেই সময় সে বাবুকে পাশে চেয়েছিল অনেক করে, বাট বাবু কিন্তু তার বাবার পাশে আসেনি। বাবু মিমের সাথেই ছিল। ওই সময় বাবুর বাবা কিন্তু প্রচণ্ড দুঃখ পায়, এবং শেষ সময় সে বাবুকে পাশে পায় না, তার ছেলেকে। এটা কিন্তু আসলে দর্শক আপনারা শুনছেন হয়তো ভাবছেন এই নর্মাল কথা কি বলছে। দর্শক, যতক্ষণ না একটা জিনিস নিজের সাথে হয় কেউ রিয়ালাইজ করে না যেটার পেইন কতটুকু। একটা সুই দিয়ে আপনি আপনার হাত ফুটান, রক্ত পড়ুক, ব্যথা পান, পেইনটার ফিল কেমন সেটা আপনি বুঝবেন, আমি বুঝবো না। একটা ঘটনা যতক্ষণ আপনার নিজের সাথে হবে আপনি কখনো বুঝবেন না পেইন কেমন, পেইন কাকে বলে, কষ্ট কাকে বলে। দেখবেন আমরা অনেক সময় অনেকের সাথে হাসাহাসি করি, যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যে সম্পর্ক, আমরা মজা করেই ছ্যাঁকা খেয়েছে, ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছে, বাট যে পেইন পায় তাকে জিজ্ঞাসা করুন কষ্টটা কী। সো যে পেইন পায় সে জানে আচ্ছা পেইনের পরিমাণটা এরকম, কষ্টটা এরকম। সো আসলে কারো কষ্ট দেখে উপহাস করাটা কখনোই ঠিক না। যেটাকে আপনি মনে করছেন এটা তো কষ্ট পাওয়ার কী আছে, এটা তুচ্ছ তাচ্ছিল্য বিষয়, বাট তার কাছে ওই পেইনটা অনেক বড় কিছু হতে পারে। সো একটা সামান্য পেইন দেখেও কারো পেইনকে উপহাস করা ঠিক না দর্শক, কারণ আমার কাছে যেটাকে পেইন বলে মনে হচ্ছে না আরেকজনের কাছে সেটা অনেক বড় পেইনও হতে পারে। ঠিক আছে? যেমন যারা বড়লোক মানুষ, তারা একবেলা ভাত না খেলে আরে একবেলা ভাত না খেয়েছি তো কী হয়েছে, পানি খেয়ে কাটিয়ে দিলাম, তাদের কাছে এটা কোনো ইট ডাজন্ট বিগ ডিল, কোনো বড় ডিল না। কিন্তু রিক্সাওয়ালার কাছে যান, একটা গরিব মানুষের পরিবারে যান, তারা একবেলা ভাত খেতে না পারলে না তাদের অনেক কষ্ট হয়, কারণ তারা চলেই একটা বেলা ভাতের উপর। সো তাদের কাছে একটা বেলার ভাতের মূল্য অনেক বেশি। তো কষ্টের সংজ্ঞা বা পেইনের ডেফিনেশন কখনো স্পেসিফিকভাবে দেওয়া যাবে না, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে দর্শক। মাল্টিপল ডেফিনেশন এই পেইনের কিন্তু দেওয়া যায়, অনেকভাবে পেইনকে ডিফাইন করা যায় দর্শক, যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। সো সেরকম যে কী বলে এইসব যে এই ধরনের যে কথাবার্তা দার্শনিক ফিলোসফির কথাগুলো আমি আসলে না বলাই ভালো আমার মুখ থেকে। আচ্ছা, যেটা বলছিলাম দর্শক, তো বাবুর সাথে এই যে সম্পর্কের অধপতন, তারপর মিম আসলে বাবুকে আস্তে আস্তে করে একটু একটু করে নিজের দিকে টানতে শুরু করে, তার সাথে থাকতে শুরু করে, গোপন সম্পর্ক করতে শুরু করে, এবং দিন শেষে আপনারা জানেন বাবু আর মিম খুব ঘনিষ্ঠ হয়ে যায়, খুব ঘনিষ্ঠ হয়ে যায়, স্বামী স্ত্রীর মতো। দেন আস্তে আস্তে মিম বাবুকে বিয়ে করার জন্য চাপ দিতে থাকে যে বিয়ে করতে হবে, বিয়ে করতে হবে। আর একটা জিনিস কি, বাবুর আবার একটা সমস্যা আছে, বাবু একটু লোভী ছেলে,
একটু অকর্মা ছেলে, কাজকর্ম করতে চায় না, বসে বসে খেতে চায়। কিন্তু দর্শক আসলে এরকম করতে চাইলেও খেতে চাইলেও না, বাবুর মধ্যে একটা জিনিস ছিল। দেখবেন বাবুর বাবা যখন জীবিত ছিল, বাবু যদি এতটাই বেয়াদব হতো, বাবু যদি এতটাই অপদার্থ কুলাঙ্গার হতো, ওই সময় কিন্তু বাবু তার বাবাকে সম্মান দিয়ে মিমের সাথে সব এতদিন দেখা সাক্ষাৎ না করে থাকতো না। শেষ সময় বাবু বেশি মিমের প্রতি অ্যাডিক্টেড হয়ে যায়। কিন্তু কথা হচ্ছে কেন, আমি বলেছি একটা কথা, ব্ল্যাক ম্যাজিক। দর্শক, সবসময় কিন্তু সব কিছু মন দিয়ে হয় না, কিছু সময় কিছু জিনিস আধ্যাত্মিকভাবেও হয়। কেউ কেউ এটাকে বিশ্বাস করবেন, কেউ কেউ করবেন না, কিন্তু কেউ ভাই এটাকে কুসংস্কার বলবেন না। কারণ এটা আমাদের ইসলামে, কোরআনে পর্যন্ত লেখা আছে ব্ল্যাক ম্যাজিকের কথা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও কিন্তু এটা করা হয়েছিল, এই কালো জাদু। তিশা আজকে একটা কথা বলেছে, যারা কুসংস্কারে বিশ্বাস করেন তাদেরকে আসলে কি বলবো। তো দর্শক, আপনাদের কাছে প্রশ্ন, আপনারা বুঝতে পেরেছেন তিশা কাকে কেন কুসংস্কারের কথা বলেছে? তিশা আমাকে বলেছে কুসংস্কারের কথা, যে আমি নাকি কুসংস্কারের কথা বলছি, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক এগুলো নাকি কুসংস্কার। দর্শক, আরও একটা পয়েন্ট বলে দিচ্ছি, পয়েন্ট টু বি নোটেড। যারা ব্ল্যাক ম্যাজিক করে, যারা কুফরি কালাম করে, যারা ক্ষতি করে, তারা সবাইকে কি বলে জানেন? আরে এগুলো বিশ্বাস করেন, এগুলো কুসংস্কার, এগুলো বলতে কিছু আছে নাকি? এই 2024 সাল, সোশ্যাল মিডিয়ার যুগ, টেকনোলজির যুগ, এই যুগে আবার কিসের ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম? কিচ্ছু না, এগুলো অবিশ্বাস করার, এগুলো অবিশ্বাস্য জিনিস, বিশ্বাস করি না এগুলো। তারা এই ধরনের কথাবার্তা বলে। দেখবেন আপনাদের কাছে আমি আরেকটা প্রুফ দিয়ে দিই, যারা কুফরি করে তাদেরকে কুফরির কথা বলবেন, সাথে সাথে না এগুলো বিশ্বাস করে না, এগুলো অস্তিত্ব নাই। যারা এই কথা বলবেন বুঝবেন তারা অবশ্যই কারো না কারো ক্ষতি করেছে। আজকে আমি তারকদের গল্প বলে দিলাম আপনাদেরকে কথা, আমি তারকদের গল্প একথা বলে দিলাম। আপনি কিভাবে প্রুফ করবেন যে কোনো মানুষ ক্ষতি করছে না কি করছে না? কাউকে সন্দেহ করলে তার সাথে এই জিনিসটা নিয়ে আলোচনা করুন, ভাই এই ব্ল্যাক ম্যাজিক বলতে কিছু আছে কি না। যদি সে উত্তর দেয় না এগুলো বিশ্বাস করি না, কুসংস্কার, বুঝবেন এই লোকটাই তাহলে সবার আগে কুফরি করেছে, এতে কোনো সন্দেহ নাই। এই লোকটাই সবার আগে কুফরি করেছে। যেমনটা তিশা গতকালকে বলেছে, কুসংস্কার, ব্ল্যাক ম্যাজিক নাকি কুসংস্কার। তার মানে বুঝতেই পারছেন তিশার ইসলাম সম্পর্কে জ্ঞান কতটুকু প্রসারিত। এমনি এমনি আমরা তাকে মূর্খ মহিলা বলি না। তো যাই হোক দর্শক, তিশারা কিন্তু তার মানে বাবুকে এই ব্ল্যাক ম্যাজিক করে যে নষ্ট করেছে এখানে কোনো সন্দেহ নেই। আর শারমিনও এই কথাটা কিন্তু অনেক আগেই বলে দিয়েছিল, এই পানি পড়ার কথা বা এগুলো অনেক আগে, সেগুলো আসলে না যায় আমি সেদিকে। এই কথাটা যেটা আমি ইস্যু ক্রিয়েট করেছি আমি বলছি, সো আমি পর্যন্তই সীমাবদ্ধ থাকি। তারপর যেটা হয়েছে দর্শক, এই শারমিন আর যে তার মা, তাদের সাথে কিন্তু বাবুর রাস্তাতে সম্পর্কটা খারাপটা হতে থাকে। এরপরে পরবর্তীতে যে কাবিন হয় দর্শক, ঘটনা কিন্তু আমি একটু ডিটেলস বলছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন দর্শক। কাবিনের সময় এবছর, তখন কিন্তু দেখবেন তিশারা শুরু থেকেই বাবুর সাথে কিন্তু বাবুদের পরিবারে একটা প্যাচ লাগানোর চেষ্টা করছিল। কাবিনের সময় যখন তারা ঢাকায় ছিল, মনে আছে তিশার একটা সমস্যা করেছিল, ওই সময় একটা বদনাম শুরু করেছিল যে তাদেরকে নাকি কাউকে নাকি দাওয়াত দিয়ে বাবুদের বাসায় খাওয়ানো হয়নি। অথচ বাবুর মা 12 কেজি গরুর মাংস, 7 কেজি পোলাচল সব কিছু এনে ঘরে রান্না করা শুরু করেছিল, মুরগি টুরগি এনে, শারমিন তার মা সহ। কিন্তু বদনাম কি দিল? তারা নাকি কোনো রান্না করে খাবার দাবার খাওয়াচ্ছিল না। আসলে কি, বাবুর মাদেরকে প্রত্যেকবার দর্শকদের চোখে খারাপ বানানোর জন্য ট্র্যাপে ফেলাচ্ছিল তিশাদের পরিবার, প্রত্যেকবার শুরু থেকে। কারণ কি, তিশাদের পরিবারের উদ্দেশ্য ছিল একটা জিনিস, তারা বাবুকে বিয়ে করছে, এটা ভুল ভুল ভুল। তারা বাবুকে বিয়ে করছে না, মিম বাবুকে বিয়ে করছে না, তাহলে কি করছে এটা? মিম বাবুকে টোটালি সেপারেট করে দিচ্ছিল। কথা বুঝবেন দর্শক, আমার কথার মর্মটা। তিশাদের পরিবারের উদ্দেশ্য এটা ছিল না বাবুকে মিমের সাথে বিয়ে দিবে, তাদের ইনডিরেক্ট পেছনের উদ্দেশ্য ছিল এটা, বাবুকে তার পরিবার থেকে আলাদা করে আনবে, সেপারেট করে আনবে, যাতে করে বাবুর মায়ের কলিজার ভিতরে একটা আঘাত দিতে পারে হাতুড়ি দিয়ে। এটা ছিল তাদের উদ্দেশ্য। কারণ তিশাদের মধ্যে একটা রিভেঞ্জ নেওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছিল। আমি বলেছিলাম 2023 সালে যখন বাবুকে দিয়ে তারা কোনো কাজ করাতে পারছিল না, বাবুকে তার বাসা থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, স্যাংশন করা হয়েছিল যেন বাবু কোনোভাবে তিশাদের সাথে মেলামেশা না করে। ওই সময় থেকে তিশাদের মধ্যে খুব জন্মে গেছে যে বাবুকে আমরা আদায় করেই ছাড়বো। ঠিক আছে, তো এরপরের ঘটনা দর্শক বর্তমানে চলে আসি। এই যে খেয়াল করে দেখুন, এখন বাবু কিন্তু পুরোপুরিভাবে মিমের গোলাম হয়ে গেছে। এই যে কালকের ঘটনা যেটা, যে বাবুর মাঝে রাত্রে অসুস্থ হয়ে গেল 3টার দিকে, তারপর শারমিন দৌড়ে তার মায়ের কাছে চলে গেল, কান্নাকাটি করলো, এত কিছু করলো। আপনারা দেখলেন যে শারমিনের মা কতটা অসুস্থ হয়ে গেছে, অথচ বাবু ওই সময় কী করলো? বাজার টাজার করে, জামাই বাজার করে পদ্মাচরে বসে খাচ্ছে। ঠিক আছে, মিম, সাবিনা, তিশা তার রিসোর্টে ঘুরতে গিয়েছে। একটা বার কি তাদের প্রয়োজন ছিল না? সবারটা বাদ দিলাম, বাবু কি পারতো না?
একটু মার কাছে যাই, মার খোঁজটা নিয়ে আসি, মা কেমন আছে দেখে আসি। আচ্ছা, সবই বাদ দিলাম দর্শক, এই যে বাবু যে জামাই বাজার করেছে বিয়ের পর পদ্মার চরে নিয়ম অনুযায়ী বাবুর মা, বাবুর বোন, বাবুদের পরিবার কি একটা দাওয়াত পায় না পদ্মার চরে? বাবু কিন্তু সে দাওয়াত দেয়নি, অথচ সেখানে কিন্তু তাদেরকে দাওয়াত দেওয়ার কথা ছিল নিয়ম অনুযায়ী, বা তাদেরকে দাওয়াত দেওয়া হয়নি। বাবু একা একা জামা বাজার করে শ্বশুরবাড়ির সবাইকে খাওয়াচ্ছে। বাহ, বোঝাই তো যাচ্ছে বাবুর মাথা কোন দিকে চলছে এখন। পুরোপুরিভাবে ভেড়া হয়ে গেছে বাবু, পুরোপুরিভাবে ভেড়া হয়ে গেছে। তার উপর যে পরিমাণ জাদু করা হয়েছে দর্শক, মানে কঠিন জাদু দর্শক। বাবু এখন তার মাকে পারলে এখন মানে পিষে ফেলবে এরকম একটা অবস্থা। বাবুর মন এতটা শক্ত হয়ে গেছে, পাষাণ হৃদয় হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই দর্শক, কিছু কিছু দর্শকের মধ্যে কিছু কোশ্চেন অ্যারাইজ হয়েছে। যেমন কিছু কিছু দর্শক কমেন্ট করেছে, আমি দেখেছি বিভিন্ন জায়গায়, যে শারমিন আপনি তো এত রাতে ভিডিও না করলেও পারতেন, আপনার মা এটা কেন করলো? অনেকে এটা ভাবছেন, আমি জানি যে কেন এত রাতে ভিডিও করলো। আর যদি এতই কষ্ট পায় তার মা, কান্নাকাটি করে, এই সময় ভিডিও করার মেন্টালিটি থাকতো না। আসলে দর্শক, এটাকে দোষ ধরলে আপনারা দোষ নিতে পারেন, আমি দোষ নিতে পারি চাইলেই, কিন্তু পরিবেশ পরিস্থিতি বিবেচনায় কিছু শর্ত সাপেক্ষে এটাকে এবারের জন্য আমি দোষ নিতে পারছি না। তার একটা কারণ আমি আমার জায়গা থেকে দিয়ে দিই। দর্শক, ধরুন শারমিন ভিডিও করলো না, আপনাদেরকে দেখালো না, তার মা অসুস্থ হয়ে গেছে কান্না করতে করতে, তখন আপনারা কি খুশি হতেন? অনেক। শারমিন তো পরের দিন ভিডিও করতে আসতো, ভিডিও করে বলতো আমার মা গতকালকে রাতে এরকম অসুস্থ হয়ে গিয়েছিল, ছেলের কথা শুনে কান্নাকাটি করছিল, অনেক দুর্বল হয়ে যাওয়ার পর আমি চলে এসেছি রাত্রে 3টার দিকে বাসায়। তখন আপনারা সবাই কী করতেন বলুন তো? প্রত্যেকটা দর্শক শারমিনের গালে গিয়ে একটা জুতা মেরে আসতেন, একটা লাথি দিয়ে আসতেন, বলতেন না এই বজ্জাত মহিলা, আপনি তো মিথ্যা কথা বলেন কেন? আপনার মা অসুস্থ হলে আপনি ভিডিও করে দেখাতেন না? আপনারা তো বাথরুমে গেলেও ভিডিও করে দেখান, তাহলে সেটা কেন ভিডিও করে দেখালেন না? আপনারাই তখন শারমিনকে একটা কাউন্টার কোশ্চেন করতেন যে আপনি মিথ্যা কথা বলছেন, আপনার মা যদি সত্যি অসুস্থ তো আপনি ভিডিও করে দেখাতেন। এখন যখন শারমিন ভিডিও করে দেখালো, এখন যদি এটাকেও দোষ ধরেন কেন ভিডিও করলো, তাহলে সে যাবে কোথায়? আপনারাই বলুন। শারমিন যদি ভিডিও না করতো তখন আপনারা বলতেন শারমিন মিথ্যা কথা বলছে, আর এখন শারমিন ভিডিও করেছে বলছেন আপনি ভিডিও করলেন কীভাবে? তাহলে তার করা উচিত কি আপনারাই বলে দিবেন। সো আমি আশা করি আপনারা উত্তর পেয়েছেন। যারা এটা ভাবছেন শারমিন কেন ভিডিও করলো, উত্তরটা তার দেওয়া লাগছে না, আমি উত্তরটা তার জায়গা থেকে দিয়ে দিলাম। যাই হোক দর্শক, এখানে একটা কথা, তো এখন আমি আমার ভিডিও খুব ইম্পর্টেন্ট ক্রুশিয়াল কিছু কথা বলবো, যেটা শারমিনের মনোযোগ দিয়ে শোনা উচিত, আর তিশাদের না শুনলেও চলবে, দর্শকদের শোনা উচিত। তিশা যেভাবে করে গতকালকে আগুন লাগিয়েছে, মানে আজকে, এবং লাফিয়ে লাফিয়ে কথা বলছে, খুব অহংকারে বেড়ে গেছে দর্শক, অহংকারে গদগদ করছে। বোঝাই যাচ্ছে তার অহংকারের সীমা বা মাত্রা কোথায় ছাড়িয়েছে। খেয়াল করে দেখবেন, আগুন জ্বালিয়ে বলছে আগুন তো জ্বালিয়েছি, আরও জ্বলার কথা, কেন জ্বলছে না? মানে এটা তিশা বলছে বাবুর মাকে, কারণ বাবুর মার তো বুক খালি করেছে, বাবুর মায়ের বুকে ছুরি দিয়ে আঘাত করেছে তিশারা। বাবু কিন্তু তার মায়ের একটা মধ্যমণি ছিল, কলেজার টুকরা ছিল বলতে পারেন। সেই সন্তানটাকে আলাদা করে নিয়েছে তিশারা। এখন তার মাকে এটা সহ্য করতে পারবে? শেষ সময় এসে তার মেয়ে একটা বিয়ে করে চলে গেছে, বিল্লালের এই অবস্থা, একটা বাবুই তো ছিল, সে বাবুকে তিশারা আলাদা করে নিয়েছে। আজকে যদি বাবুকে তার মা তার পছন্দ মতো একটা মেয়েকে বিয়ে দিত, বা বাবু যদি একটা ভালো মেয়েকে বিয়ে করে আনতো, আজকে তো বাবু তাদের বাসায় থাকতো, তাদের সাথে থাকতো। এখন বাবু কই থাকে? বাবু এখন তার মার বুকে লাথি দিয়ে সে এখন বউ নিয়ে পদ্মার চরে চলে গেছে, আলাদা থাকে। তাহলে এই শোক, এই কষ্ট কি একটা মা নিতে পারবে, সহ্য করতে পারবে তার জায়গা থাকতে? বাবুর মা অসুস্থ হবে না কেন বলুন? অসুস্থ হওয়ার হাজারটা কারণ আছে। এইটা দেখে তিশারা দুঃখ পাবে কি? তিশারা মনে শান্তি পাচ্ছে। তারা তো এটাই চেয়েছিল, বাবুর মায়ের কলিজাতে একটা আঘাত দিবে, একটা কষ্ট দিবে, বাবুকে আলাদা করে সেপারেট করে নিয়ে, এবং তিশার এটাতে সাকসেস হয়েছে। তারা সফলতা পেয়েছে, এটাতে বাবুকে আলাদা করতে পেরেছে। এই জন্য তিশাদের মধ্যে এখন সুখ লাফাচ্ছে, দাবড়িয়ে বেড়াচ্ছে সুখে সুখে। এই জন্য আগুন জ্বালাচ্ছে এবং নাচানাচি করছে, বকুল ফুল করে দোলাচ্ছে, কোমর দোলাচ্ছে, নাচানাচি করছে খুশিতে, যে বাবুর মাকে তারা একটা উচিত শিক্ষা দিতে পেরেছে, কলিজাতে আঘাত দিতে পেরেছে বাবুকে আলাদা করে। এখানে আসলে দর্শক একটা মানুষ কতটা মানে পিচাস হতে পারে, মানে আমি এরকম দেখিনি আসলে দর্শক। তিশারা বাবুর মার কলি যেরকম আঘাত দিয়ে তার একটা পৈশাসিক একটা আনন্দ নিচ্ছে, মানে এরকম মানুষ আমি কোনোদিন দুনিয়াতে দেখিনি। আর শারমিনকে বলবো এই কথাটা দর্শক, এই যে তিশা যত লাফাচ্ছে,
তিশা কিন্তু দেখবেন দর্শক টাইটেলে অনেক কথা লিখছে, বাট ভিডিওতে কিন্তু খুব একটা বলতে পারছে না, একটু আধা আধা ভয় ভয় বলছে। এই যে কালকে যে আগুন জ্বালিয়েছে সেখানে কিন্তু মন খুলে কথা বলেনি, খালি আগুন জ্বালিয়েছে, জ্বালিয়ে দিলাম, আরও জ্বলার কথা এভাবেই বলছে। আবার জুতা দেখাচ্ছে, জুতা দিয়ে মারবে, এগুলো সব শারমিনদেরকে বলছে। তা আমিও শারমিনকে বলতে চাই, তিশা আসলে মন খুলে কথা বলছে না কেন? তার মনে একটু ভয় আছে কোনো না কোনো জায়গায়, তার মনের ভয় তানজিলাকে নিয়ে, ঠিক আছে? আজকে দেখুন আপনার ভাইকে, আমি শারমিনকে বলছি, আপনার ভাই বাবুকে আলাদা করে নিল, আপনার মায়ের মনে দুঃখ দিল, আজকে আপনার ভাই কিভাবে তাদের ঘরের ভেড়া হয়ে গেল, কামড়া হলো, সবাই দেখছেন। এবং তিশারা লাফাচ্ছে, আগুন জ্বালাচ্ছে, তারা শান্তি পাচ্ছে, এটা দেখে মজা পাচ্ছে। তিশাদের শান্তি কবে শেষ হবে জানেন? যেদিন আপনি শারমিন তানজিলের ইতিহাস ফাঁস করবেন। আপনারা সবাই সব কিছু জানেন, তানজিলার ইতিহাস, তানজিলার অস্তিত্ব, তানজিলা কে, কীভাবে এসেছে, সব কিছু আপনারা জানেন, আমরা সবাই জানি, আমরা অনেক কিছু জেনেছি ইতিমধ্যে। আমি বলছি না আপনি এখন সব ফাঁস করে দিন এসে, না আমি এরকম বলছি না, বাট আমি এতটুকু বলছি, একটা জিনিস আছে, প্রত্যেকটা মানুষের বাউন্ডারি আছে, কিন্তু যখন দেখবেন সব কিছু ক্রস করে যাচ্ছে, লিমিট ক্রস করে ফেলছে, তখন আপনি ভালো জানেন আপনাকে কি করতে হবে। কারণ আপনি কিন্তু প্রথম ইনিশিয়েটিভটা নিয়েছিলেন তিশার বিরুদ্ধে এতগুলো কথা বলে, সো আপনি ভালো জানবেন তিশাকে শিক্ষাটা কীভাবে দেওয়া উচিত। এই যে প্রতিদিন একটা শর্টস ভিডিও দিয়ে আপনি যে রাজের সাথে ভিডিও দিচ্ছেন, তাদেরকে একটু উস্কি দিয়ে পোক করে, আসলে এগুলো তো কোনো শিক্ষা হবে না। বা আপনারা কষ্ট পাচ্ছেন সেটা দেখাচ্ছেন, এগুলো তো তারা মজা পাচ্ছে, শিক্ষা এভাবে হবে না। শিক্ষা, আগুনের শিক্ষা আগুন দিয়ে দিতে হবে, ঠিক আছে? সো তিশা যেভাবে মজা পাচ্ছে আজকে আপনার মাকে কষ্ট পেতে দেখে, আজকে আপনাদের মজা পাওয়া উচিত যখন তিশার বুকটা খা খা করবে। তিশার বুক খা খা করবে একমাত্র তানজিলার সংসারটা ভেঙে গেলে। আমি বলছি না তানজিলার সংসার ভেঙে দিন, আমি বলছি না কোনো খারাপ কাজ করুন, বাট এতটুকু বলছি, যদি আজকে তানজিলের ইতিহাস ফাঁস হয়ে যায় ইউটিউবে, তখন তিশার কিন্তু খারাপ দিন শুরু হয়ে যাবে, কাউন্টডাউন শুরু হয়ে যাবে, টিকটিক 1, টিকটিক 2, টিকটিক 3, এরকম কাউন্টডাউন শুরু হয়ে যাবে, যেদিন থেকে তানজিলার সত্যগুলো ফাঁস হয়ে যাবে। তো তিশার আসলে বোঝা উচিত শারমিনের কাছে কিন্তু অনেক বড় একটা অস্ত্র আছে। তিশা যদি লাফাচ্ছে, যদি শারমিন ক্ষোভে জেদে কোনো এক সময় যদি মনকে কন্ট্রোল করতে না পেরে তানজিলের ইতিহাস ফাঁস করে দেয়, তাহলে তিশার একবার ভাবা উচিত তার কি দিন দেখা লাগতে পারে, তানজিলা কোথায় যাবে তখন, একটাবার হলে ভাবা উচিত। তিশা যদি লাফাচ্ছে, এই দিন কিন্তু দিন না, দিন সামনে অনেক আসবে। আবার এটা মনে রাখবেন, দিন সবার এক যায় না, দিন শারমিনদেরও একদিন আসবে। তো আসলে আজকের ভিডিওর মূল মোটর হচ্ছে দর্শক, আপনাদেরকে একটা জিনিস আমি বুঝিয়ে দিলাম যে আসলে তিশারা গতকাল আগুনটা কেন জ্বালিয়েছে প্রতিশোধ নিতে পেরে তারা খুব আনন্দে আটখানা হয়ে গেছে। প্রতিশোধটা কার প্রতি নিয়েছে? বাবুর মায়ের সাথে, শারমিনদের সাথে, তাদের ভাইকে আলাদা করে তারা এখন খুব খুশি হয়ে গেছে। আর বাবু একটা কুলাঙ্গার সন্তানের আসলেই প্রমাণ দিয়েছে, এত অসুস্থ একটা মাকে ফেলে সে একা একা পদ্মা চড়ে লাফালাফি করছে, অথচ মাকে একটাবার দেখতে পর্যন্ত আসলো না। হয়তো শারমিন ভেবেছিল এই ভিডিওটা দেওয়ার পর বাবা একটাবার তার মায়ের সাথে দেখা করতে আসবে, আসেনি কিন্তু কুলাঙ্গার সন্তান, অপদার্থ সন্তান, ঠিক আছে দর্শক? আর শারমিনরা এখানে তাদের কষ্টগুলো শেয়ার করে তিশাদেরকে আরো মজা দিচ্ছে, মজা পাচ্ছে তিশার। তারা তো এটাই চেয়েছিল, তিশার এটাই দেখতে ছিল যে প্রত্যেকটা মানুষ অসুস্থ হোক, বিছানাগত হয়ে যাক, তারা এটাই চেয়েছিল এবং এগুলো দেখতে পাচ্ছে। তারা এখন মনে একটা পৈশাচিক আনন্দ পাচ্ছে তিশার এটা দেখে, এর জন্য তারা লাফাচ্ছে, রিসোর্টে যাচ্ছে, আগুন জ্বালাচ্ছে, ঠিক আছে দর্শক? তো এই যে এই কথাগুলো আমার মিলে আজকে বলার কথা ছিল, কারণ এগুলো আসলে খুব জটিল বিষয়, মিস করলে আপনারা বুঝতে পারতেন না। তো শেষ মুহূর্তে একটা কমেন্ট খালি শেয়ার করে দিয়ে যাবো দর্শক, কারণ আপনারা অনেকেই বলেছিলেন তিশা এত টাকা দিয়ে রিসোর্টে গিয়েছে, আসলে কত টাকা সেটা নিয়ে আমি আর এক্সপ্লেন করলাম না। আমাকে একটা দর্শক সুন্দর করে ছোটো কমেন্ট দিয়েছে, যার মধ্যে আপনারা পুরো উত্তরটা পেয়ে যাবেন। সেই কমেন্টটা পড়েই আমি আমার আজকে ভিডিও দর্শক শেষ করব। তাজরিয়া সৌদা আপু, এই আপুটাই কিন্তু তানজিলা সেই রেজাল্টের সময় রেজাল্টের কথাটা আমাকে শেয়ার করেছিল। তো আপুকে অসংখ্য থ্যাঙ্কস আরেকবারের মতো এরকম একটা কমেন্ট দেওয়ার জন্য। তো তাজরি আপু বলেছে, দেখুন খেয়াল করে, ওরা যে রিসোর্টে গিয়েছে ওই রিসোর্টে 40,000 টাকার কোনো প্যাকেজ নেই, ম্যাক্সিমাম প্যাকেজ রেট হচ্ছে 6,600 টাকা, এছাড়া 4,400, 3,300 টাকার প্যাকেজও আছে রুম কোয়ালিটি অনুযায়ী, খাবার, সুইমিং সব কিছু সহ ইনক্লুডেড এগুলোর মধ্যে। উইকডেতে ডিসকাউন্টও আছে। তাবি আবদুর জন্য মনে হয় না আলাদা কোনো প্যাকেজ লেগেছে বা নিয়েছে, সারাদিন তো দেখলাম বাইরেই থাকলো, রুম তো মনে হয় শুধু রাতেই নিয়েছে। ওরা যেহেতু ভ্লগিং করে অবশ্যই ডিসকাউন্ট পেয়েছে এটার জন্য, কারণ অবশ্যই তারা ফ্রি প্রমোশন করছে ওই রিসোর্টে, তার মানে অবশ্যই তাদের জন্য আরও বেশি ডিসকাউন্ট পড়বে, এটাই স্বাভাবিক। তার মানে তারা যে 40,000 টাকার কথা বলছে সেটা একদম ভুয়া কথা,
তাদের রিসোর্টের যে প্যাকেজ রেট এখানে আপু লিখিয়ে দিয়েছে সুন্দর মতো 6,600, 3,300, 4,400 টাকার ভিতরে। আর বাচ্চাদের জন্য তো কোনো প্যাকেজ রেট লাগে না, এবং তারা যেহেতু ভ্লগার তার মানে তারা অবশ্যই প্রমোশন স্বরূপ কিছু ডিসকাউন্ট পাচ্ছে, ঠিক আছে। আর বাকি যেগুলো সুইমিং টিমিং সেগুলো ইনক্লুডের মধ্যে। তার মানে তিশারা যেটা বলেছে আপনাদেরকে 40,000 টাকা রিসোর্ট, সেগুলো সমস্ত কিছু ভুয়া কথা। আসলে নিজেদেরকে অনেক কিছু দেখাচ্ছে, আমরা অনেক কিছু হয়ে গিয়েছি। আসলে তারা কি হয়ে গিয়েছে, আল্লাহর বিচার দুনিয়াতে যখন নামবে সেদিন আমরা হাততালি দিব, সেই সময়টা সামনে খুব ঘনিয়ে আসছে। তো যাক দর্শক, আপুকে অসংখ্য থ্যাঙ্কস, তাজরি আপুকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। সো আজকে ভিডিও পর্যন্তই দর্শক, আজকে ভিডিও আর বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।